শোক পাখির কথা শুনে এক সওদাগর তার একমাত্র কন্যাকে রেখে আসে বনবাসে। বনের ভিতর তার দেখা হয় এক রাজপুত্রের সাথে, কিন্তু রাজপুত্র তাকে চিনতে না পেরে বিয়ে করে এক দাসীকে। তারপর থেকে শুরু হয় কাজল রেখার কষ্টের জীবন। তারপর কি ঘটে কাজল রেখার ভাগ্যে, তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তাহলে চলুন আমরা হারিয়ে যাই রূপকথার গল্পে। অনেক অনেক দিন আগে সাধু নামে এক সওদাগর ছিল। তার ধন সম্পদ, টাকা পয়সা, হাতি ঘোড়া, দাসদাসী কোনো কিছুরই কোনো অভাব ছিল না, কিন্তু তার নেশা ছিল জুয়া খেলা। এক জাদুকরী খেলোয়াড়ের সাথে জুয়া খেলে সে তার অর্ধেক সম্পত্তি হারিয়েছে। হারানো সম্পত্তি ফেরত পাবার আশায় সে ওই খেলোয়াড়কে আবার জুয়া খেলার জন্য আমন্ত্রণ জানায়। তখন দাসী সাধু ধনেশ্বরকে নিষেধ করে জুয়া খেলতে, বলে কাল যে কত হারলা। সাধু বলে আজ আমার দিন, যা হারালাম আজ সব উসুল করব। শেষ পর্যন্ত দাসী সাধুর পায়া ধরেও নিষেধ করে, বলে আজ সর্বনাশ হবে, সাধু খেলেন না। এ কথা শুনে সাধু খুব রেগে যায়। তখন দাসী বলে আগে বেটাকে সুরা খাইয়ে মাতাল করি, তারপর খেলেন। কিন্তু খানা দানা, গান বাজনা, সুরা খাওয়ানোর পরও সাধু হেরে যায়। সব মুদ্রা, 2 কড়ি গরু, এরপর দাস দাসী, হাতি ঘোড়া একে একে সব বাজি ধরে, আর সাধু হেরে যায়। সারা রাত ধরে চলে পাশা খেলা। সব হারিয়ে সাধু বলে আমার আর কিছুই নেই। তখন জাদুকরী খেলোয়াড় বলে তোমার ঘরে আছে অমূল্য রতন কাজল রেখা। খেলার নেশায় সাধু তার বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলে। জাদুকরের কথায় সে সম্মতি দিয়ে বলে আচ্ছা তাই সই। তখন এক দাসী বলে ওঠে খবরদার সাধু, আমরা তোমার পর, আর কাজল রেখা তোমার আপন রক্ত। খেলোয়াড় বলে কাজল রেখা তোমারই রইল সাধু। এক রাতের মধ্যে সব হারিয়ে সাধু পথের ফকির হয়ে যায়। সোনাদানা, টাকা পয়সা, দাস দাসী, হাতি ঘোড়া সব নিয়ে চলে যায় জাদুকরী খেলোয়াড়। বসত ভিটা ছাড়া আর কিছুই রইল না সাধুর। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই তার। কিন্তু সাধু দুশ্চিন্তায় পড়ে যায় একমাত্র কন্যা কাজল রেখার বিয়ে নিয়ে। মন্দিরের পুরোহিতের সাথে আলাপকালে তিনি বলেন মেয়ের বয়স তো 13 হয়ে গেল, তোমার বাবার সম্মানের কারণে এখনো কেউ কিছু বলছে না। তখন সাধু জানায় জোয়ারি বাবার মেয়ের তো সম্বন্ধ আসে না। পুরোহিত বলে প্রয়োজনে ঘাটের মরার কাছে কন্যা সম্প্রদান করো। এসব শুনে সাধু মন খারাপ করে বাড়ি চলে যায় এবং তার স্ত্রীকে সব বলে। কিন্তু তার স্ত্রী তার কথার কোনো জবাব না দিয়ে রাগান্বিত হয়ে কাজ করতে থাকে। একদিন সাধু বিশ্রাম নিচ্ছিল, এমন সময় 80 বছরের এক বুড়ো এসে বলে আপনি নাকি কোনো দায়গ্রস্ত পিতা। সাধু বলে না। এমন সময় বুড়ো কাজল রেখাকে দেখে বলে আমি আপনার কন্যারে পত্নী রূপে গ্রহণ করতে চাই। একথা শুনে সাধু রেগে বুড়োকে মারতে যায়। নিজের কর্মদোষের কারণে দুঃখে কষ্টে নদীর পাড়ে বসে কাঁদছিল। এমন সময় দেখে সাদা ধবধবে পঙ্খিরাজে করে এক সন্ন্যাসী আসছে। সন্ন্যাসীর হাতে থাকে একটা পাখি। সন্ন্যাসী বলে এই পাখি ধর্মমতী সুখ। এই পাখির কথা মতো কাজ করলে তুমি তোমার বাবার আমলে সব সম্পত্তি ফেরত পাবা, আর সাথে একটা আংটিও দেয়। সাধু তোমার কল্যাণ হোক। একথা বলে সন্ন্যাসী চলে যায়। সুখ পাখি হাতে পেয়ে সাধু দৌড়ে বাড়ি চলে যায়, আর কাজল রেখার হাতে দিয়ে বলে এটা সুখ পাখি, এক সন্ন্যাসী দিছে, এর যত্নআত্নির ভার তোমারই দিলাম। এর কথা মতো চললে বাপের কালের দিন ফিরবো। কাজল রেখার মা বলে মাইনষের কথা শোনে না যে লোক, সে শুনবো পঙ্খির কথা। কাজল রেখা পাখি পেয়ে খুব খুশি হয়, আর সে পাখির দেখাশোনা করতে থাকে। পাখিকে খাবার দিলে পাখি বলে নুন তো কম হইছে। ইস, এমন একটা পাখি যদি আমার থাকতো। একদিন এক রাতে খুব বৃষ্টি হচ্ছিল। সাধু পাখির কাছে গেলে পাখি জিজ্ঞেস করে কি গো সাধু, ঘুম আসে না? সাধু বলে না। সাধু কেঁদে কেঁদে কয় কও কও সুখ পাখিরে আমার বিবরণ, আমারও দুঃখেরও দিন যাইবে কখন। পাখি বলে কাইন্দো না সাধু, কান্দিও না আর, দুঃখেরও দিন সাধু যাইবে তোমার। আরো বলে সন্ন্যাসীর কাছ থেকে পাওয়া আংটিটা বেচো, আর বাপের আমলের নৌকাটা দুস্তর করো। পাখির কথা মতো আংটিটা বাজারে নিয়ে বিক্রি করে, আর বাপের আমলের নৌকা মেরামত করে। তারপর বাণিজ্যে যাওয়ার প্রস্তুতি নেয়। সাথে নেয় সুগন্ধি চাল, মিহি কাপড়, ঢাকাইয়া মসলিন, কার্পাসের তুলা, কাঁসার থালি, নকশা করা গহনা, ডালা ভরা সুপারি। কাজল রেখা আর তার মা পথপানে চেয়ে থাকে কবে সাধু বাণিজ্য থেকে ফিরবে। সুখ পাখিকে জিজ্ঞেস করে কবে সাধু ফিরবে, আর কাজল রেখা জানতে চায় বাবা এখন কই। পাখি জবাব দেয় শ্যাম দেশের বন্দরে তোমার জন্য দাসী কেনে। আরো জানায় 3 পক্ষ কালের মধ্যে সাধু ধনবান হইয়া ফিরে আইব। একথা শুনে কাজল রেখা খুব খুশি হয়। শ্যাম দেশ অর্থাৎ বর্তমান থাইল্যান্ড থেকে ফেরার পথে সাধুর নৌকায় ডাকাত পড়ে। ডাকাত সর্দার সাধুর উপরে হামলা করে, কিন্তু সাধু দা দিয়ে এক কোপে ডাকাত সর্দারকে হত্যা করে। এরপর তুমুল মারামারি ঘটে আর সাধুর মাঝিদের ভিতর। অবশেষে ডাকাতদেরকে পরাজিত করে সাধু নিজ দেশে ফিরে আসে। সাধু 1 বছরেই 12 বছরের সমান লাভবান হয় এবং হারানো সব সম্পত্তি ফিরে পায়। একদিন সাধুর বাড়িতে এক ঠাকুর আসে। ঠাকুর বলে খাবার খেলে অধর্ম হবে, কারণ তোমার ঘরে সমস্ত মেয়ে। এসব কথা শুনে সাধু খুব লজ্জা পায়। এক রাতে কাজল রেখার বাবা বলে কাজল রেখাকে তো আর ঘরে রাখা যাচ্ছে না, চলো যাই পঙ্খির জিগাই। তখন
তখন পাখি বলে, কন্যার বিয়ার চিন্তায় ঘুম আসে না? কন্যার তো বিয়া হইয়া গেছে। একথা শুনে কাজল রেখার মা বলে, কন্যা ঘরে নিজ যায়, আর পঙ্খী কয় বিয়া হইয়া গেছে। পাখি বলে, মরা কুমারের লগে তারে আর পুরী রাইখো না, বনে নিবাস দিয়ে আসো। পাখির কথা মতো সাধু রাজি হয়। বাণিজ্যে যাওয়ার কথা বলে কাজল রেখাকে নিয়ে বনের দিকে হাঁটতে থাকে। বনে হাঁটতে হাঁটতে কাজল রেখা বাবার কাছে জল চায়। বাবা জল আনতে যায়। আর এদিকে কাজল রেখা হাঁটতে হাঁটতে এক মন্দিরে যায়, আর দরজা স্পর্শ করতেই দরজা খুলে যায়। কাজল রেখা ভিতরে প্রবেশ করতেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। বাবা জল এনে ডাকাডাকি করতে থাকে। তখন কাজল রেখা জানায় সে মন্দিরের ভেতর আটকা পড়েছে। কাজল রেখা ভয়ে বাবা বাবা বলে কাঁদতে থাকে। তার বাবা দরজা খোলার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন সাধু বলে, এটাই তোর বিধিমা, পঙ্খির নির্দেশ, নইলে তোর অমঙ্গল হবে। একথা বলে সাধু চলে যায়। কাজল রেখা কাঁদতে কাঁদতে মন্দিরের ভিতরে প্রবেশ করে। হঠাৎ মন্দিরের পুরোহিত এসে বলে, মা তুমি কান্দুন না, আজ তোমার বড় সুখের দিন, আজ তোমার স্বামীর সাথে সাক্ষাৎ হবে। একথা বলে মৃত কুমারের কাছে নিয়ে যায়। পুরোহিত বলে, তপস্যার মধ্য দিয়া তুমি তারে জ্যান্ত কইরা তুলতে পারবা। তার সারা শরীরে সূচ তুমি একটা একটা কইরা তুলবা, চোখের দুইটা ছাড়া। চোখের দুইটা সূচ তোলার পরে এই পাতার রস কুমারের চোখে দিলে কুমার বাইচা উঠবো। আরো জানায়, তোমার কপালে অনেক দুঃখ আছে, এই কুমার তোমার স্বামী। যতদিন ধর্মমতী সুখ তোমার পরিচয় না দেয় ততদিন তোমার নিজের পরিচয় দিও না, যদি দেও তাইলে জন্মের মতো বিধবা হইবা। পুরোহিতের কথা মতো কাজল রেখা 7 দিন 7 রাত তপস্যা করে একটা একটা করে শরীরের সব সূচ উঠায়। তারপর বলে, আর একটু ঘুমায় নেও কুমার, স্নান শেষে তারপর তোমারে জাগাই। একথা বলে স্নান করতে যায়। নদীতে স্নান করার সময় এক লোক তার মেয়েকে নিয়ে এসে বলে, দাই চাই আপনার। কাজল রেখা জানায় তার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, এই কঙ্কনের বদলে যদি তারে বেচেন তাইলে কিনতে পারি আমি। তারপর কঙ্কন দিয়ে দাই কিনে। তাই কাজল রেখা দাসীর নাম দেয় কঙ্কন দাসী। তারপর কাজল রেখা বলে, কুমারের শিওরে একটা লতার মধ্যে 2টা পাতা আছে, তুমি সেই পাতার রস কইরা রাখবা। আমি আইসা কুমারের চোখের সুই 2টা তুইলা পাতার রস দিয়া দিলেই কুমার আবার জীবন ফিরা পাইব। যাও, রস কইরা রাখো। একথা শোনার সাথে সাথে কুটনি দাসী এক দৌড়ে মন্দিরে যায়। তারপর তাড়াতাড়ি পাতার রস করে কুমারের চোখে লাগিয়ে দেয়, আর কুমার প্রাণ ফিরে পায়। কুমার চোখ খুলে বলে, কে তুমি আমারে জীবন দিলা কন্যা, যা চাও তাই দিয়াম। আর দাসী এই সুযোগে বলে, আমারে বিয়া করুন। জবাবে কুমার বলে, পরাণে বাঁচাইছো কন্যা, বিয়া করবাম তরে। কাজল রেখা মন্দিরে প্রবেশ করলে কুমার জিজ্ঞেস করে, কে তুমি কন্যা? কাজল রেখা কিছু বলার আগেই দাসী বলে, কঙ্কন দিয়া কিনছি দাই, নাম কঙ্কন দাসী। আর পুরোহিত এসে বলে, কুমার রওনা করো, রানী হইল দাসী আর দাসী হইল রানী। কপাল দোষে কাজল রেখা জন্ম অভাগিনী। এরপর বিদায় নিয়ে কুমার রওনা করে। দাসী যায় ঘোড়ায় চড়ে, আর কাজল রেখা যায় পিছনে হেঁটে হেঁটে। তারপর 10 বছর কেটে যায়। সাধু সুপাখির কাছে জিজ্ঞেস করে, কন্যার কুশল কি? পাখি জানায়, কাজল রেখা বেঁচে আছে, কিন্তু তার কষ্টের দিন এখনো শেষ হয়নি। আর এদিকে সূত্র রাজা সুখে শান্তিতে তার রাজ্য পরিচালনা করছিল। দাসী রানী হয়ে এত শাড়ি গহনা পেয়ে খুশিতে পাগল হওয়ার উপক্রম। কাজল রেখার আচার আচরণ দেখে রাজার সবসময় মনে হতো কাজল রেখা কোনো রাজার মেয়ে। কাজল রেখাকে কখনো রাজার দাসী বলে মনে হয়নি। তাই তো রাজা গেয়ে উঠে, কে তুমি সুন্দরী কন্যা, কোথায় তোমার ঘর, কি বা নাম মাতা পিতার, কি বা নাম তোর? কাজল রেখা কয়, আমি যে কঙ্কন দাসী রে, রাজা শোনো দিয়া মন, তোমার নারী কিনলো দিয়া হাতেরও কঙ্কন। আর কাজল রেখার প্রতি রাজার এমন দুর্বলতা দেখে নকল রানী কাজল রেখার সাথে সবসময় খারাপ ব্যবহার করতো আর গালিগালাজ করতো। সারাদিন কাজ করানোর পর রাতে পা টিপাতো। এসব দেখে রাজার খুব খারাপ লাগতো। সে তাই বারবার নকল রানীকে জিজ্ঞেস করতো, এই দাসীর পরিচয় কি, কোথা থেকে এনেছো এই দাসী? আর নকল রানী জবাব দিত, কঙ্কন দেয়া কিনছি দাই, তাই নাম কঙ্কন দাসী। কিন্তু রাজা নকল রানীর এই কথা কখনো বিশ্বাস করতো না। তাই নকল রানী বলে, সুন্দর মুখ দেখা ভুইল না রাজা, যায়নি একটা 3 সতী মাইনা বিয়া করছুন, অধর্ম হইব। রাজা বলে, কোনটা যে ধর্ম আর কোনটা যে অধর্ম এই হিসাব মিলাইতে পারি না। তাই রাজা বারবার রাতে কাজল রেখার ঘরে গিয়ে তার পরিচয় জানতে চাইতো, কিন্তু কাজল রেখা সবসময় বলতো সে দাসী। আর এইদিকে রানীর এমন ছোটলোকি আর ঝগড়াটে স্বভাব, সব মিলিয়ে রাজা খুব যন্ত্রণায় এবং বিপাকে পড়ে যায়। সভায় কবিতা শুনেও রাজার মন ভয় না। তাই রাজা ঠিক করে সে বাণিজ্যে যাবে, আর মন্ত্রীকে বলে যায় সে যেন কাজল রেখার পরিচয় খুঁজে বের করে। তারপর রাজা নকল রানীর কাছে গিয়ে বলে, আমি দেশ ভ্রমণে যাই, তোমার কি কি জিনিস লাগবে কও। নকল রানী ছোট লোকের মতো একটার পর একটা বলতেই থাকে। তারপর কাজল রেখার কাছে গেলে কাজল রেখা বলে, আমার কিছু লাগবে না। রাজা অনেক পীড়াপিড়ির পর কাজল রেখা বলে, আমার জন্য একটা ধর্মমুখী সুখ পাখি আইনেন। তারপর রাজা বের হয় দেশ ভ্রমণে। 6 মাস কেটে যায়, কিন্তু রাজার মন শান্ত হয় না। রাজা কোনো দিশা পায় না। রাজা সবসময় কাজল রেখার স্বপ্নে বিভোর হয়ে থাকে। আর এদিকে নকল রানী কাজল রেখাকে সবসময় গালমন্দ করতে থাকে এবং ছোট লোক ছোট জাত বলে কথা শোনাতে থাকে। রাজা রানীর শখে সব জিনিস পেলেও কাজল রেখার সুপাখির সন্ধান পায় না। তাই রাজা একাই পাখি খোঁজার জন্য বের হয়, আর বলে যায়, যদি 2 পক্ষ কালের মধ্যে ফেরত না আসি তোমরা পুরীত ফিরা যাইও।
যাইও। এরপর চলিল চলিল কুমার পঙ্খির তরে, তালাশ যদি না পাই পঙ্খির ফিরতাম না ওই ঘরে। রাজা খালবিল নদী নালা সব পেরিয়ে অবশেষে সুপাখির দেশে পৌঁছে। তারপর এক বেদিনীর কাছে জিজ্ঞেস করলে বেদিনী বলে, ধনেশ্বরের পুরীতে যাও, সাধু ভাটির দেশের মস্ত সওদাগর। তারপর রাজা সাধুর কাছে গিয়ে বলে, আপনার কাছে নাকি ধর্মমতী সুখ পাখি পায়াম, পাখিটা আমার খুব প্রয়োজন, যত করি লাগে আমি দেয়াম। সাধু খুশি মনে সুখ পাখি রাজার হাতে তুলে দেয় আর বলে, এখন থেকে ধর্মমতী সুখ আপনার। বিনিময়ে রাজা সাধুকে অনেক টাকা পয়সা দিতে চায়, কিন্তু সাধু কিছুই গ্রহণ করে না। তারপর সাধু খুশি মনে তার স্ত্রীর কাছে যেয়ে বলে, ওগো তোমার কাজল রেখা বেঁচে আছে, লোক পাঠাইছে পঙ্খির জন্য, তার দুঃখের দিন শেষ। কিন্তু কাজল রেখার মা কোনো জবাব দেয় না। তারপর সাধু খেয়াল করে দেখে কাজল রেখার মা মারা গেছেন, আর কাজল রেখা তো পাখি পেয়ে মহা খুশি। কাজল রেখার হাসি মুখ দেখে রাজা বলে, অতদিনে তোমার হাসি মুখ দেখলাম, কন্যা আমার কষ্ট সার্থক হইছে। কাজল রেখা পাখির কাছে মা ও বাবার কুশল জিজ্ঞেস করে, আর রানী এসে বলে, অত কিছু থাকতে চাইলা বনেলা পঙ্খি। এতদিন পরে রাজা এসেছে, তাই কুটনি রানী সাজুগুজু শুরু করে। রাজার কাছে গিয়ে বলে, আসো রাজা, আরাম করবা। রাজা ধমক দিয়ে নকল রানীকে তাড়িয়ে দেয়। নকল রানী মন খারাপ করে চলে যায়। তারপর রাতে বৃষ্টি শুরু হয়, আর কাজল রেখা কেঁদে কেঁদে কয়, কও কও সুখ পাখিরে আমার বিবরণ, আমারও না দুঃখের দিন যাইবে কখন। পাখি জবাব দেয়, 10 বছর গেছে কন্যা, 2 বছর আছে, 2 বছর গেলে কন্যা সুখ পাইবা পাছে। মন্ত্রী বলে, এত চেষ্টা করেও কাজল রেখার পরিচয় বের করতে পারেনি। রাজা জবাব দেয়, ঘরেও মন বসে না, আর বনেও মন বসে না। মন্ত্রী বুদ্ধি দেয়, কাঞ্চনপুরে লোক পাঠাও, তোমার প্রাণের বন্ধু সোনাধরের নিমন্ত্রণ করো, পাকের ভার দাও, একদিন দাসীর উপর আর একদিন রানীর উপর, তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। কাজল রেখা অপূর্ব সুন্দর আল্পনায়কে সারা বাড়ি সাজিয়ে ফেলে, আর নকল রানী কাকে ঠ্যাং বকে ঠ্যাং আঁকে তেরা বেড়া। আর নকল রানী রান্না করে নানান ধরনের শাক, ছোট মাছ, যা নিচু জাতের লোকেরা খায়, রাজা বাচ্চারা মুখেও দেয় না। কাজল রেখা করে চিরা, বিনি ধানের খই, বিভিন্ন ধরনের পিঠা পুলি মিষ্টান্ন। সোনাধর বলে, খুবই স্বাদ হয়েছে খাবার। মন্ত্রী আবারও পরিচয় জানতে চায়, আর বলে, তুমি কোনো রাজা বা সদাগরের মেয়ে। কাজল রেখা বলে, সে একজন দাসী। কথা শুনে রাজা রেগে চলে যায়। খাওয়া দাওয়া শেষে নকল রানী সোনাধরের জন্য পান নিয়ে আসে। নকল রানী সোনাধরকে বলে, দাসীরে খুব পছন্দ। সোনাধর সম্মতি জানায়। তারপর দুই বন্ধু ঘুরতে এসে আলোচনা করে, কাজল রেখা কোনো রাজার মেয়ে, না হলে কোনো বড় বণিকের মেয়ে। আর কে যেন রাতে কাজল রেখার ঘরে আসে এবং পায়ের ছাপ রেখে যায়। এই পায়ের ছাপ দেখে সকালে সবাই কাজল রেখাকে সন্দেহ করে এবং রাজা প্রচন্ড রেগে যায়। রাজা কাজল রেখার কাছে গিয়ে জিজ্ঞেস করলে কাজল রেখা জবাব দেয় সব মিথ্যা কথা। আরো বলে, ধর্মমতী সুখ সাক্ষী, তারে জিজ্ঞেস করেন। সবাই সুখ পাখিরে জিজ্ঞেস করলে সে বলে, রাতের কথা স্মরণ আসে না। আরো বলে, সব কন্যার কপালের দোষ, কন্যা কলঙ্কিনী, দাও বনবাসে। রাজা বলে, এই দাসীরে আমি আর পুরী দেখতাম চাই না। তারপর বনবাসে দেওয়ার জন্য কাজল রেখাকে সোনাধরের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়। পথে সোনাধর বলে, সে রাজার ছেলে, হাতি ঘোড়া দাস দাসী জলটঙ্গি ঘর সবই আছে তার। এসব বলে সে কাজল রেখাকে বিয়ের প্রস্তাব দেয়। কাজল রেখা তা প্রত্যাখ্যান করে। কাজল রেখা বিয়ের প্রস্তাবে রাজি না হলে সোনাধর বলে, নৌকা আবার পুরীর দিকে ঘুরাও। তারপর কাজল রেখা নৌকা থামাতে বলে। নৌকা পুরীর দিকে চলতে থাকে, কিন্তু কাজল রেখা আর পুরীতে ফিরতে চায় না, তাই সে জীবন বাজি রেখে নদীতে ঝাঁপ দেয়। তারপর কাজল রেখাকে নদী থেকে তুলে পায়ে শিকল বেঁধে আটকে রাখা হয়। কাজল রেখাকে খাবার দিতে এলে সে খাবার মুখে ছুঁড়ে মারে। এসব শুনে সোনাধর কাজল রেখাকে থাপড় মারে। তারপর কাজল রেখা কাতে কাতে অভিশাপ দিয়ে বলে, হাওড়ে চর পড়ুক। তারপর সাথে সাথেই অলৌকিক ভাবে হাওড়ে চর পড়ে, আর চরের মধ্যে নৌকা আটকে নৌকা থেমে যায়। মাঝি নৌকা থামাতে বলে, আর সোনাধর ধমক দিয়ে বলে, বজরা থামলো কেন? মাঝি বলে, গাঙে চড়া পড়ছে, ওই পারে রাইখা আসি, ভরা হাওড়ের মধ্যে চড়া পড়ছে, কিছু বোঝো না কুমার? সোনাধর চিৎকার করে বলে, তারে আমি বিয়া করবামি। মাঝির জবাব দেয়, জোর করে মন পাইবা না কুমার, আর মন না পাইলে কিছুই পাইবা না। অধর্ম না কইরা দাসীরে ওই চরে রাইখা আসি, খবরদার তুমি ওর কাছে যাইবা না। এসব শুনে সোনাধর মাঝিকে মারতে যায়, আর মাঝি সোনাধরের হাত স্পর্শ করতে সোনাধরের হাত ভেঙে যায়। তারপর মাঝি চরের মধ্যে কাজল রেখাকে রেখে আসে। রাজা কাজল রেখার চিন্তায় নাওয়া খাওয়া সব ছেড়ে দেয়। মন্ত্রী রাজাকে বলে, তুমি একটা দাসীর চিন্তায় রাজ্যের চিন্তা বাদ দিতে পারো না কুমার, প্রজারা তোমার মুখের দিকে তাকাই থাকে। তারপর রাজার কাছে একখানা পত্র আসে। পত্রটি ছিল সোনাধরের। সোনাধর লিখেছে, কলঙ্কিনী সে নয়, রানী আর আমি মিলে দুশ্মনী করছি, ক্ষমা করিও, ইতি তোমার বন্ধু সোনাধর, কাঞ্চনপুর। এ চিঠি পড়ে রাজা বলে, প্রথমে মারবাম রানীরে, এরপর মারবাম সোনাধররে। মন্ত্রী বলে, মাথা ঠান্ডা করো, রানী তো ঘরেই আছে, আগে কও সোনাধরের কি বিহিত করবা। রাজা বলে, সোনাধরের কোনো ক্ষমা নাই। এদিকে কাজল রেখা ক্ষুধা আর তৃষ্ণায় অসুস্থ হয়ে পড়ে। রাজা যায় সোনাধরের বাড়িতে। তারপর সোনাধরকে জিজ্ঞেস করে, কন্যার তালাশ বলো। সোনাধর বলে, নয়াচরে রাইখা আইসি। তারপর রাজা সোনাধরের নাক মুখ বরাবর দেয় এক ঘুষি, আর এক ঘুষিতেই সোনাধর কুপোকাত। এক সওদাগর যাচ্ছিল ওই পথ। সওদাগর দূরবীন দিয়ে দেখতে পায় কাজল রেখা মাটিতে পড়ে আছে। তারপর নৌকা নিয়ে তারা কাজল রেখাকে উদ্ধার করে। তারা কাজল রেখার রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলে, এ মানুষ না, বোধহয় জলকুমারী। তারপর সেবা যত্ন করে কাজল রেখাকে সুস্থ করে তুলে। সওদাগর জিজ্ঞেস করে, কে তুমি কন্যা? ওই চরেই বা কিসের লাগি? কাজল রেখা বলে,
কর্মদোষে জন্ম অভাগিনী মানুষ আমি। তারপর সওদাগর বলে, তোমার সব কিছুর ভার আজ থেইকা আমি লইলাম। রাজা সোনাধরকে নিয়ে নতুন চরের উদ্দেশ্যে রওনা করে। পুরো চর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কাজল রেখাকে পায় না। তারপর সোনাধর বলে, চলো ফিরা যাই। রাজা বলে, তুমি ফিরা যাও, কন্যারে না লইয়া আমি পুরীত ফিরতাম না। এরপর কুমার কাজল রেখার খুঁজে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। তারপর কাজল রেখা সওদাগরের বাড়িতে এসে দেখে এটা তার নিজেরই বাড়ি। কল্পনায় দেখতে পায় মা বাবা তাকে দৌড়ে এসে আদর করছে। এটা সত্যিই কল্পনাই ছিল, কারণ তার মা বাবা অনেক আগেই মারা গিয়েছে। 12 বছর পর কাজল রেখা তার নিজের বাড়িতে ফিরল। রাজা কাজল রেখাকে খুঁজতে খুঁজতে এক মাঝির কাছে এসে জিজ্ঞেস করে, একটা কন্যার তালাশ করি, পানপাতা মুখ, দীঘল কালো চুল। মাঝি এক একবার এক এক উত্তর দেয়। তারপর কুমার পায়ে পড়ে বলে, সত্যি কইরা কও। জেলে বলে, এই জঙ্গল পার হইয়া যাও, এটা পার হইলে তার দেখা পাইলেও পাইতে পারো। এই সওদাগরই হচ্ছে কাজল রেখার আপন ছোট ভাই রত্নেশ্বর। রত্নেশ্বর এসে বলে, কন্যার পরিচয়টা যদি জানতে পারি। কন্যা নিজেই নিজের পরিচয়টা যদি দেয়। কাজল রেখা বলে, পরিচয় কিছু নাই, জলে ভাসা কন্যা আমি। রত্নেশ্বর বলে, জলপরি, তুমি আমার শূন্য ঘর আলো করছো। কাজল রেখা বলে, ঘর শূন্য হইল কেমন কইরা? রত্নেশ্বর জবাব দিল, বই নাছিল একটা, এক পক্ষীর কথায় বাপে তারে বনবাসে দিল, সেই শোকে মাও মরল, মায়ের শোকে বাপ। তারপর রত্নেশ্বর বলে, অগ্নি সাক্ষী করি তোমারে বিয়া করবাম চাই। কাজল রেখা কেঁদে কেঁদে উত্তর দেয়, আমার বিয়ার ভার আমার উপরে নাই, মাত্র সুখ পাখিই জানে আমার বিয়ার বৃত্তান্ত, তারে বিশ্রাইয়া আনো কুমার। কুমার বলে, আবার সেই শোক পাখি, যার জন্য মাও মরলো, বাপ মরলো, বইনও হারাইলাম। তারপর রত্নেশ্বর জিজ্ঞেস করলো, এই পাখিটারে কোথায় গেলে পাওন যাইব, কইতে পারো? কাজল রেখা জবাব দেয়, সূচ রাজার পুরীতে লোক পাঠাও। এইদিকে সূচ রাজা দেশ দেশান্তর কাজল রেখাকে পাগলের মতো খুঁজতে থাকে। রাজা কাজল রেখার খুঁজে জঙ্গল পাড়ি দিতে গিয়ে ডাকাত দলের কবলে পড়ে। ডাকাতরা রাজার মাথায় আঘাত করে রাজার সর্বস্ব লুটি নিয়ে যায়। তারপর রত্নেশ্বর বেদিনীকে সূচ রাজার পুরী থেকে সুখ পাখি আনার দায়িত্ব দেয়। রাজা জ্ঞান ফিরলে মাথায় প্রচন্ড আঘাত নিয়ে আবার দৌড়াতে থাকে। আর বেদিনী 6 আনা দিয়ে লোভী রানীর কাছ থেকে সুখ পাখি কিনে নেয়। কাজল রেখার বিয়ের প্রস্তুতি চলছিল, গায়ে হলুদ দিচ্ছিল সখীরা। নিয়তির বিধানে আপন ভাইয়ের সাথে বিয়ের জন্য প্রস্তুতি নিতে হচ্ছিল কাজল রেখাকে। নিজের পরিচয় দিতে পারছে না, কারণ নিজের মুখে পরিচয় দিলে সে বিধবা হবে। তারপর রত্নেশ্বর শোক পাখিকে জিজ্ঞেস করে, এই কন্যার বিয়ার বৃত্তান্ত বলো। পাখি কয়, 12 বছর কাল দুঃখ শিয়া এই কন্যা আজ স্বামী সোহাগিনী হইব। ওই আসে ওর স্বামী। এমন সময় রাজা দৌড়াতে দৌড়াতে রত্নেশ্বরের বাড়িতে এসে উপস্থিত হয়। তারপর পাখি বলে, ছি ছি ছি, তোমারে কইতাম কি, ভাই হইয়া বইনেরে চিনিতে না পাও, না বুঝিয়া না শুনিয়া বিয়া করিতে চাও। একথা বলে সুখ পাখি অদৃশ্য হয়ে যায়। অবশেষে 12 বছর হাজার দুঃখ কষ্টের পর কাজল রেখা তার স্বামীকে ফিরে পেল। রাজা এসে পুরীতে একটা গর্ত করলো। রানী এসে বলে, কি হয়েছে রাজা, পুরীর মধ্যে গর্ত করার কি কারণ? রাজা জবাব দেয়, শুনো নাই রানী, ভাটির রাজা রত্নেশ্বর আমার পুরী আক্রমণ করব, এই গর্তে তুমি আর আমি লুকামু। রানী বলে, খারইন। এই কথা বলে রানী তার সব গহনা পুটলিতে ভরে ও মাইগো বলে গর্তের মধ্যে দেয় এক লাফ। এরপর রাজাকে ডাকতে থাকে, বলে, ও রাজা আইসো আমার কাছে। তারপর রাজা গর্তে মাটি ফেলার হুকুম দেয়। রানী তখন ভয় পেয়ে বলতে থাকে, আমারে মাফ করিন রাজা, আমারে মাফ করিন। এ কথা বলে কাঁদতে থাকে। তারপর কাজল রেখাকে দেখলে রানী সব বুঝতে পারে যে রাজা তার আসল পরিচয় জেনে গেছে। কাজল রেখা বারবার বলে, রাজা ওরে মাফ কইরা দাও, মাটি চাপা দিও না। তারপর নকল রানীকে প্রাণে না মেরে সারা বাড়ি নাকে খত দেওয়ানো হয়। নকল রানী কেঁদে কেঁদে চোখের জলে আর নাকের জলে একাকার হয়ে যায়। কাজল রেখা ফিরা পাইল আপন হইয়া, নিজ ঘরে কন্যা যেন হীরামতি জলে। অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। আর আমার গল্পটিও ফুরালো। প্লিজ আমাকে উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।